26শে জুন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল। চমকে উঠলেন নাকি? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামগুলো পরিচিত তো? পরিচিত না হলেও আপনাকে দোষ দেওয়ার কিছু নেই, তার কারণ এখন যে বই পড়া হচ্ছে আর লিটারেচার শব্দটাও বলবো না, বইপত্র যা পড়া হচ্ছে তার মধ্যে সাহিত্য সম্রাটের কোনো জায়গা সেরকমভাবে নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারও খুব একটা জায়গা নেই। এবং আমাদের ক্লাসিক যে বাংলা লেখা, যে লেখাগুলো আমাদের পুষ্ট করে, আমাদেরকে আরও মানুষের সঙ্গে মানুষের কাছে নিয়ে যায়, সমাজ সম্বন্ধে বুঝতে শেখায়, নিজেদের অতীত সম্বন্ধে বুঝতে শেখায়, এই লেখাগুলো তো এই মুহূর্তে নেই। তো যাই হোক, যারা সেই স্রোত থেকে বেরিয়ে গেছে তাদের জন্য এই ভিডিও নয়ও। যারা সেই স্রোতে শুধুমাত্র, এ তো শুধু স্রোত নয়, এটা ট্রেন্ড নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পড়া এটা কোনো ট্রেন্ড নয়, এটা একটা জীবনের একটা যাপনের একটা অঙ্গ আর কি। যারা তার মধ্যে আছেন তাদের জন্য এই ভিডিও। বঙ্কিমবাবু সম্বন্ধে আজকে আমরা একটু আলোচনা করব এবং জেনে নেব যে তার অবদান শুধুমাত্র বাংলা সাহিত্যে নয়, ভারতীয় সাহিত্যে কতটা প্রাসঙ্গিক তিনি এখনও, এইসব নিয়ে আজকের এই ভিডিও। আমার নাম সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট। এবং আপনারা যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে আসছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি পুরনো সাবস্ক্রাইবার হন তাহলে আপনাকে আবার এই চ্যানেলে স্বাগত। চলুন ভিডিওটা এবারে শুরু করি। আলোচনাটা শুরু করার সময় একটা কথা বলে নিই, যে এটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা, বাংলা লিটারেচার নিয়ে আলোচনা। সুতরাং খুব অল্প সময় নিয়ে এই ভিডিও দেখতে বসলে আপনি হয়তো সেরা রিটার্নটা পাবেন না। এটা সকাল 8টার সময়ের মাছ বাজারও নয় যে আপনি যাবেন তাড়াতাড়ি করে মাছটা কিনে নিয়ে বাড়িতে যাবেন, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে অফিস চলে যাবেন, সেটা নয়। একটু সময় নিয়ে বসুন, দরকার হলে 1 কাপ চা 1 কাপ কফি নিয়ে বসুন, জমজমাট আলোচনা শুনতে পাবেন। আচ্ছা, প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন হচ্ছে 27শে জুন 1838 সালে, মারা যান 8ই এপ্রিল 1894 সালে। তার অনেক উপাধি তার ছিল, তার মধ্যে সবচেয়ে বড় উপাধি, তাকে সাহিত্য সম্রাট বলা হয়। সাহিত্য সম্রাট কেন বলা হয় সেটা নিশ্চয়ই এই ভিডিওর মধ্যে পুরো ব্যাখ্যা করতে করতে যাব। এছাড়া তিনি 1891 সালে রায় বাহাদুর উপাধিও পেয়েছিলেন। এগুলো হচ্ছে বেসিক ডেটা। এবং তিনি জন্মেছিলেন হচ্ছে, মেন লাইনে যারা থাকেন, নৈহাটি স্টেশন তাদের কাছে খুবই পরিচিত। আমি মেন লাইনে থাকি, বেলঘরিয়াতে থাকি, নৈহাটির উপর দিয়ে বহুবার যাতায়াত করেছি, তো সেটা একটা ব্যক্তিগত ভালো লাগার জায়গা। আমাদের মেন লাইনে জন্মেছিলেন, তো এরকম। এবার আসি হচ্ছে তার শিল্পকীর্তির কথায়, তার লেখালেখির কথায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রথম যে লেখাটি প্রকাশ করেন সেটি হচ্ছে 1864 সালে তার প্রথম লেখা বেরোয়। সেটা কিন্তু বাংলায় নয়, সেটা একটা ইংরাজি লেখা, এবং সেই লেখাটির নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। আনফর্চুনেটলি সেই বইটা আমার কাছে নেই, সেই বইটা সম্বন্ধে আমি বিস্তারিত বলছি। কিন্তু এই 1864 সালে রাজমোহনস ওয়াইফ যেটা লিখেছিলেন উনি, যেটা ইংরাজিতে বেরোয়, এটা ছিল পুরো ভারতবর্ষের, সেই সময়কার ভারতবর্ষের প্রথম নভেল। সারা ভারতে আপনারা জানেন যে 8 শিডিউলে 22টা ভাষা আছে, যদ্দূর আমার মনে পড়ছে। তার সঙ্গে ইংরাজি এবং রাজস্থানী মিলে 24টা ভাষা। এই সব ভাষা, সব ভারতীয় ভাষা মিলে প্রথম নভেল, ভারতবর্ষের প্রথম নভেল কিন্তু ছিল রাজমোহনস ওয়াইফ। লিখছেন কে? একজন বাঙালি। কোন ভাষায় লিখছেন? বাংলা ভাষায় নয়, ইংরাজি ভাষায়। এটা আমাদের কাছে একটা ভয়ানক গর্বের ব্যাপার যে ভারতবর্ষের যে লিটারেচারের ইতিহাস, সেটা আপনি যে কোনো ভাষায় ধরুন, সেটা আপনি ইংরাজিতে ধরুন, প্রথম নভেল লেখেন একজন বাঙালি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদেরই দেশের, মানে আমাদের রাজ্যের একজন ভদ্রলোক। অসাধারণ ব্যাপার আর কি। সেটা আমরা যদিও ভুলতে বসেছি। এরপর আসি হচ্ছে প্রথম বাংলা নভেলের কথা। ভারতবর্ষের বা আমাদের পশ্চিমবঙ্গের অবিভক্ত বাংলাদেশের, যেভাবেই বলতে চান, প্রথম বাংলা নভেল ছিল দুর্গেশ নন্দিনী, লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং বেরোয় 1865-তে, অর্থাৎ যে বছরে তার রাজমোহনস ওয়াইফ বেরোয়, যেটা ভারতবর্ষের প্রথম নভেল। তার পরের বছর তিনি বাংলায় প্রথম নভেল লেখেন, যেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। অসাধারণ ব্যাপার। এবং এই দুটো পয়েন্টেই মনে হয় তাকে সাহিত্য সম্রাট বলে দেওয়া যায়, কারণ লিটারেচারের ধারা ভারতবর্ষের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে দুটো নভেল লিখছেন হচ্ছে একজন বাঙালি। অসাধারণ ব্যাপার, জাস্ট ভাবা যায় না। এবং ভাবলে কষ্ট হয় যে এই যে একটা হেরিটেজ আমাদের, এই হেরিটেজটা আমরা এখন প্রায় ভুলতে বসেছি। সবাই নয়, ডেফিনেটলি সবার কথা আমি বলছি না, যারা ভুলতে বসেছেন তাদের কথাই বলছি। এবং এটা গেল প্রথম দুটো পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি একটা এসে লিখেছিলেন, একটা প্রবন্ধ লিখেছিলেন
সেটার নাম শকুন্তলা, মিরান্ডা এবং ডেসডিমোনা। এই এসেটা উনি 1873 সালে প্রকাশ করেন এবং যদ্দূর সম্ভব এটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম কম্পারেটিভ লিটারেচার নিয়ে, যেখানে বাংলা ভাষার সঙ্গে তিনি ইংরাজি ভাষায় লেখা সাহিত্যের তুলনামূলক আলোচনা করেছিলেন। এই কম্পারেটিভ লিটারেচার প্রথমবারের জন্যে উনি 1873 সালে লেখেন বঙ্কিমচন্দ্র, সেই একই ভদ্রলোক যে এসেটা কিন্তু এখনও যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সে পড়ানো হয়। ভয়ানক ব্যাপার, অস্বাভাবিকভাবে ভালো ব্যাপার আর কি। এই এসেটা আমার কাছে আছে, কোনো বইয়ের মধ্যে আমার কাছে নেই। আমি এটাকে পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখেছি। যদি আপনাদের মনে হয় যে কারোর পিডিএফ দরকার হবে আমাকে জানাবেন, আমি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে বা আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করবেন। ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি এসেটা আপনাদের পাঠিয়ে দিতে পারবো। আপনারা নিজেরাও এটাকে সার্চ করে শকুন্তলা, মিরান্ডা এবং ডেসডিমোনা এই শীর্ষক দিয়ে সার্চ করলেই পিডিএফ, বাংলা পিডিএফ পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে অনায়াসে পড়তে পারবেন। তো এই হচ্ছে আমাদের শুরুর কথা। ইংরাজি নভেল, বাংলা নভেল, কম্পারেটিভ লিটারেচারের উপরে প্রবন্ধ সব লিখছেন বঙ্কিমবাবু প্রথমবারের জন্যে একজন বাঙালি লেখক হিসাবে। সারা জীবনে তারপরে উনি 14টা উপন্যাস লিখেছেন। এই 14টা উপন্যাসের মধ্যে একটা উপন্যাস এক এক রকমের, এক এক স্বাদের। তার রাজসিংহ, যেটা 1881 সালে বেরিয়েছিল, যেটাকে পরে 1893 সালে একটু এনলার্জ করা হয়েছিল, একটু কিছু মানে লেখা কিছু অ্যানেকডোটস কিছু অ্যাড করে ওটাকে একটু মানে বড় করা হয়েছিল লেখাটাকে। এটা কিন্তু ছিল একটা হিস্টোরিক্যাল ফিকশন। 1881 সালে দাঁড়িয়ে হিস্টোরিক্যাল ফিকশন মানে সেই সময়কার হিস্টোরিক্যাল ফিকশন মানে কোন সময়ের লেখা বুঝতেই পারছেন আর কি। আনন্দমঠ 1882 সালে বেরোয়। আনন্দমঠ সেই সময়কার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পলিটিক্যাল নভেল ছিল। 1881-82 সাল মানে সেই সময়ে গান্ধীজি কিন্তু তখনও অ্যাক্টিভ হননি। আমাদের বেশ কিছু স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গ থেকে, পাঞ্জাব থেকে এখানেই তারা কাজ করতে শুরু করেছেন, কিন্তু গান্ধীজি তখন অ্যাক্টিভ হননি। সেই সময় আনন্দমঠ একটা ভীষণ গুরুত্বপূর্ণ উপন্যাস ছিল। জাস্ট আমাদের মানে দেশের জন্য আমাদের লড়তে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতা সংগ্রাম আস্তে আস্তে করে শেষ ভাগে যাচ্ছে। স্বাধীনতা আসতে আর খুব বেশি দেরি নেই, 50-70 বছর মতন। যেটা আমরা যদি ইংরেজ শাসনকাল দেখি তাহলে 70 বছর সেই সময় মানে সেই অনুযায়ী কমই একটা সময়। একটা দারুণ পলিটিক্যাল নভেল ছিল এবং সন্ন্যাসী আন্দোলনের কিন্তু ব্রিটিশ ফোর্সের বিরুদ্ধে আন্দোলনের ব্যাপারে এই নভেল কথা বলে, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবং বন্দে মাতরম, যেটা আমাদের এখন জাতীয় সঙ্গীত স্বাধীনতার পর থেকেই, জাতীয় সঙ্গীত না, ন্যাশনাল সং মানে জাতীয় গান, সেই জাতীয় গান বা ন্যাশনাল সং সেটাও কিন্তু বন্দে মাতরমের যে কনসেপ্ট সেটা কিন্তু আনন্দমঠ থেকে এসেছিল। এবং বন্দে মাতরমে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সুর করেছিলেন। মানে বাঙালি সমাজের সেই পিরিয়ডটা 1880 এরকম সময়ের এনলাইটেনমেন্টের লেভেলটা বুঝতে পারছেন। বঙ্কিমবাবু লিখছেন আনন্দমঠ, সেখান থেকে বন্দে মাতরম গানের কথা উঠে আসছে, সেখানে সুর করছেন আর কেউ নয়, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে একটা কালচার, এই যে একটা হাইটেন্ড পলিটিক্যাল কনসিয়াসনেস, এনলাইটেনমেন্ট, একটা ভয়ানক সময় আর কি। মানে ভয়ানক বলতে, ভয়ানক অ্যাকচুয়ালি কথাটা একটা নেগেটিভ ওয়ার্ড, আমরা পজিটিভলি নিয়েছি, কিন্তু খুব একটা বলা যেতে পারে যে একটা ফুলফিলিং টাইম, একটা এমন একটা সময় যেখানে আপনার মনন সবসময় পুষ্ট হচ্ছে, সবসময় কিছু না কিছু হচ্ছে আর কি। এরকম মহিষীরা তখন অ্যাক্টিভ রয়েছেন ইন দেয়ার প্রাইম ইয়ার্স, একটা দারুণ ব্যাপার। তো সেইটা একটা ব্যাপার। সেই গান পরে, সেই রবি ঠাকুর সুর করার পর সেটা পরে গিয়ে ন্যাশনাল সং হয়। এটা গেল আনন্দ মঠের কথা। এরপরে বঙ্কিমবাবু আর একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে ভারত মাতা যে কনসেপ্টটা, শক্তি ট্র্যাডিশনে দেশ এবং মায়ের গুরুত্ব প্রচণ্ড বেশি, অনেক বেশি। সেখান থেকে সেই কনসেপ্টটাকে নিয়ে ভারতকে তিনি মা রূপে কল্পনা করেন এবং সেটা সেই ভারত মাতা, সেখান থেকে তারপরে গিয়ে ভারত মাতা কি জয়। আমাদের এখন যাই আমরা মানে দেশের হয়ে যাই কিছু করতে যাই, ভারত মাতা কি জয় হিন্দিতে বললে, বাংলায় বললে ভারত মাতার জয়। এই যে কনসেপ্টটা, এটা কিন্তু বঙ্কিমবাবুরই দেওয়া। তার লেখা উপন্যাস থেকে
অনুশীলন তত্ত্ব এই একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট বেরিয়ে আসে এবং সেখান দিয়ে প্রমথ দত্ত কিন্তু তারপরে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পশ্চিমবঙ্গে, যেটা স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের মরাল স্পিরিচুয়াল আপলিফটিংয়ের জন্য বাঙালিদের এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের ভীষণ কাজে লেগেছিল। এবং সবশেষে বলতে গেলে এটাই বলা যায় যে বঙ্কিম পুরস্কারের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। বঙ্কিম পুরস্কার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, হাইয়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড গিভেন বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এটাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামেই দেওয়া হয়, বলার অপেক্ষা রাখে না আর কি। এরপর চলে আসি যে আমার কাছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন এডিশনটা আছে। আমার কাছে আছে তুলি কলম থেকে বেরোনো, আমি জানি না এটা এখনও বেরোয় কিনা, কিন্তু তুলি কলম থেকে বেরোনো এই এডিশনটা আছে। পিছনে বঙ্কিমবাবুর ছবি, এর মধ্যে 14টা উপন্যাসই রয়েছে। এটা আমার কেনা 1998 সালে, যে বছর কলেজ পাস করে এই বই, যদিও আমার কলেজ ইংলিশ মিডিয়াম ছিল, কিন্তু আমরা ইংলিশ মিডিয়ামে পড়লেও মাতৃভাষা সেইভাবেই নিতাম আর কি। যাই হোক, যেমন বললাম 1998 সালে এটা কেনা। এটা তুলি কলম পাবলিকেশন। আমি এন্টায়ারলি শিওর নই যে তুলি কলমের বই এখনও আছে কিনা, মোস্ট প্রবাবলি আছে, না থাকার কোনো কথা নয়। 1998 সালে এটার দাম নিয়েছিল হচ্ছে 70 টাকা। এখন হলে আমি জানি না প্রাইস ইন্ডেক্সে কত হওয়া উচিত, 500 মতন তো হওয়া উচিতই আর কি। বঙ্কিমবাবুর 14টা উপন্যাসই রয়েছে। আমি একবার নামগুলো বলে দিই, যদিও আপনারা বেশিরভাগই হয়তো জানেন। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। অনুশীলন সমিতির অনুশীলন তত্ত্বের যে কথাটা বলছিলাম সেটা কিন্তু সীতারাম উপন্যাস থেকেই এসছে। এটাই ওনার লেখা শেষ উপন্যাস। দেবী চৌধুরানী অলরেডি আমরা দেখেছি, সুচিত্রা সেন অভিনয় করেছিলেন, দারুণ একটা পোর্ট্রেয়াল ছিল। এবং সামনেই আর একটা যে দেবী চৌধুরানীর অ্যাডাপ্টেশন বেরোতে যাচ্ছে, আমার সেটা নিয়ে কিছু বলার নেই, আমার খুব পছন্দ হয়নি। যাই হোক, ঠিক আছে। এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 900 পাতা মতন। পেজ কোয়ালিটি 1998 বই হিসাবে প্রায় 27-28 বছর হয়ে গেল। সাদাই আছে, হলদেটে ছাপ সেরকম কিছু ধরেনি। ভালোই ছেপেছিলেন ওরা, কাজটা ভালোই হয়েছিল, নেয়াত মন্দ হয়নি। আমি আরও একটা জায়গায় দেখাই, দেখতেই পাচ্ছেন যে হলুদের কোনো ছোপ নেই, পুরোটা সাদাই আছে। তো যদি এইটা এখনও পাওয়া যায়, এটা আপনারা কিনতেই পারেন। আমাদেরই এক সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জুড়ে আছেন, তিনি অনুরোধ করেছিলেন যে বঙ্কিমবাবু বা শরৎবাবুর কোন এডিশন আমার কাছে আছে। বঙ্কিমবাবুর এডিশনটা আমি বলে দিলাম তুলি কলম। যদি অ্যাভেলেবেল থাকে, অন্তত 1998 স্ট্যান্ডার্ড যদি ওনারা এখনও ধরে রাখেন, তাহলে কিন্তু পেজ কোয়ালিটি, প্রিন্ট একটু চাপা, যেরকম এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন, একটু চাপা, চোখের উপরে একটু যে চাপ পড়ে না সেটা বলবো না, বাট আই থিঙ্ক ইউ ক্যান ম্যানেজ করে নিতে পারবেন, অসুবিধা হবে না। আর যতদূর আমার মনে পড়ছে দেশ থেকে মনে হয় ওদের একটা 3টে খণ্ডে সংকলন বার করেছে, কিন্তু আমি সেটা শিওর নই। একটু মার্কেট চেক করে নেবেন। আমাকে জিজ্ঞেস করলে আমি তুলি কলমটাই রেকমেন্ড করবো, তার কারণ এটা আমার 27 বছর টিকে গেছে এবং আমার দেখে মনে হচ্ছে আগামী 50 বছর আরও টিকে যাবে। আমি যতদিন টিকবো কি না সে ব্যাপারে নিশ্চিত নই। তো এই হচ্ছে আমার এডিশনের কথা। এত কিছু তো বললাম বঙ্কিমবাবু সম্বন্ধে, কিন্তু সবথেকে বেশি দুঃখের ব্যাপারটা হচ্ছে যে আমরা কিছু মানুষ বাংলা ক্লাসিক লেখা নিয়ে যতই আলোচনা করি না কেন, এখনকার যারা পাঠক তাদের একটা অংশ, সবাই নয়, একটা অংশ বাংলা ক্লাসিক যত ভোলা যায় তত ভালো এবং যত দূরে সরিয়ে রাখা যায় ততই মঙ্গল, এরকম একটা মানসিকতায় চলছে। তার অনেক কারণ আছে, সেই কারণের মধ্যে আজকের এই ভিডিওতে যাব না। শুধু আমি এটাই বলবো যে যেহেতু আমার মাধ্যম ইংরাজি ছিল, ইংরাজি প্রচুর বই পড়ছি, আমার একটা ইংরাজি বই রিভিউয়ের চ্যানেলও আছে। বাংলাটার জন্য সেটা বেশি কাজ করতে পারি না, বাট আছে, কোনো এক সময় খুব ভালো কাজ করার ইচ্ছা আছে। ব্যাপারটা হচ্ছে যে আমি ইংরাজি বই যারা পড়ে দেশে এবং বিদেশে, এরকম প্রচুর মানুষের সঙ্গে যুক্ত, প্রচুর ইউটিউব চ্যানেল ফলো করি। আমার যেটা দেখে খুব ভাল লাগে যে ওরা ইয়াং ছেলেমেয়েরা, সেটা ব্রিটিশ হোক আমেরিকান হোক, তারা যখন লিটারেচার নিয়ে পড়াশোনা করছে, তারা এখনকার দিনের বই তো পড়ছেই,
পাশাপাশি ওদের ইংরাজি ক্লাসিক হোক, আমেরিকান ক্লাসিক হোক, রাশিয়ান ক্লাসিক হোক, সাউথ আমেরিকান হোক, আফ্রিকান হোক, যে দেশের লিটারেচারই আপনি জাপানিজ বলুন, সেই ক্লাসিক লিটারেচারগুলো তারা পড়ছে। এবং নট অনলি পড়াশোনায় পাশ করতে হবে বা একটা পিএইচডি ডিগ্রি বার করতে হবে বলে পড়ছে তাও নয়, আনন্দ করে পড়ছে, রিলিশ করে পড়ছে, এনজয় করে পড়ছে। এবং ক্লাসিক লিটারেচার নিয়ে ওদের উৎসাহের কোনো অন্ত নেই। আপনারা ভাবতে পারবেন না যে 19-20 বছর, 18 বছরের বাচ্চা ছেলেমেয়েরা, সে ইউরোপিয়ান হোক বা আমেরিকান হোক, তারা ইউটিউব চ্যানেল খুলে উৎসাহের সঙ্গে কথা বলছে। কী নিয়ে কথা বলছে? ডন কিহোটে নিয়ে কথা বলছে, যে বইটা পাবলিশ হয়েছিল 1605 খ্রিস্টাব্দে। যেরকম বললাম, বঙ্কিমবাবু তো প্রথম নভেল লেখেন হচ্ছে 1864 সালে রাজমোহনস ওয়াইফ। এদের সময় বঙ্কিমবাবুও ছিলেন না, আমাদের এখানে কোনো নভেল কালচার কিছু ছিল না, লেখাও হয়নি, সাহিত্য খুব রুডিমেন্টারি ছিল। 1605 খ্রিস্টাব্দে লেখা বই নিয়ে 18, 19, 20, 21 বছরের বাচ্চা ছেলেমেয়েরা উৎসাহের সঙ্গে ভিডিও বানাচ্ছে। এক একটা ভিডিও আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা ধরে তারা কথা বলে যাচ্ছে। এবং চোখে মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যাচ্ছে তারা রিলিশ করছে রীতিমতন। কী বই পড়ছে? রাশিয়ান লিটারেচারে অ্যানা কারেনিনা পড়ছে, ওয়ার অ্যান্ড পিস পড়ছে। আমার কাছে বইয়ের লাইব্রেরি আমার ভর্তি আর কি, সে অন্য একদিন দেখানো যাবে। 1880 সালে বেরোনো অ্যানা কারেনিনা নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দিচ্ছে নিজেরাই। মিডল এজ যারা পুরুষ মহিলা যারা ইউটিউব করছেন, ইউরোপিয়ান বা আমেরিকান বা ফর দ্যাট ম্যাটার আমি বেশ কিছু আফ্রিকান বুকটিউব চ্যানেলও ফলো করি, কিছু আমাদের সাউথ ইস্ট এশিয়ার কিছু চ্যানেল আছে সেগুলো ফলো করি, ভাঙা মানে জাপানিজ অ্যাকসেন্ট ইংরাজি বলে এরকম জাপানিজের চ্যানেলও ফলো করি। উৎসাহের সঙ্গে কথা বলছে, যার নিজের দেশের বা অন্য দেশের। কী নিয়ে কথা বলছে? ভিক্টর হুগোর লা মিজারেভ নিয়ে কথা বলছে, 18 শতাব্দীর বই। তো আপনি রাশিয়ান লিটারেচার বলতে দস্তয়েভস্কি বলুন, ব্রাদার্স কারামাজভ, তো এইসব নিয়ে ওদের উৎসাহের কোনো অন্ত নেই। এটা সারা পৃথিবীর একটা, আমি ছোট্ট করে তথ্য বললাম, সারা পৃথিবীতে কী বুকটিউব ট্রেন্ড আমি খুব ভালো জানি এবং সেই নিয়ে ঘন্টার পর ঘন্টা আমিও কথা বলতে পারি, সেটা উদ্দেশ্য নয়। আমি যেটা বলতে চাইছি, যেগুলো বাইরের দেশে আমি দেখতে পাই, আমি যখন পশ্চিমবঙ্গ এবং বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষরা এদিক ওদিকেও ছড়িয়ে আছে, তাদের যখন আমি বইয়ের, তাদের একটা অংশের যখন কী বই পড়ছে দেখি, ভূত পিশাচের বাইরে আমি আর কিছু দেখতে পাই না। দেখে আশ্চর্য লাগে, মনে হয় যে এটা কোন ডিস্টোপিয়াতে বসবাস করছি, যে আমাদের বাঙালিদের এত ভালো ভালো ক্লাসিক তো রয়েছে, ছেড়ে দিন বাদ বাকি অন্যান্য লিটারেরি ফিকশন, সেই সমস্ত মানুষ আস্তে আস্তে যেন পড়া কমে দিচ্ছে। এমনি ওভারঅল বই পড়াটাই একটা কমার দিকে সেরকম একটা পরিস্থিতি, যদিও বই বিক্রির প্রতিবার বাড়ছে, বইমেলার বই বিক্রির হিসাব দেখলে। পড়া কি হচ্ছে? বেশিরভাগই বই নিয়ে ছবি তুলে হয়ে যাচ্ছে। ভূতের বইয়ের রিভিউ, পুরো ভূতে পেয়েছে একদম, এরকম একটা ব্যাপার। যাই হোক, এইরকম হচ্ছে একটা ব্যাপার। আমাদের এখানে না শুধু বাংলা ক্লাসিক পড়ার চলটা ভীষণভাবে কমে এসছে, এবং সেটাতে শুধুমাত্র যে বঙ্কিমবাবু যে অ্যাফেক্টেড তা নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও অ্যাফেক্টেড। রবি ঠাকুর অ্যাফেক্টেড নন, তার কারণ রবি ঠাকুরকে নিয়ে পোস্ট দিলে করা লাইক ওঠে আর কি। পড়লাম কি বুঝলাম সেটা পরের কথা, কিন্তু লাইকটা ঠিকই উঠে যায়। মানিক বন্দ্যোপাধ্যায় নেই, সুনীল শীর্ষেন্দু সমরেশও কমে আসছে, শুধু প্রেম আর ভূত। যাই হোক, এটা একটা খুব আমার ব্যক্তিগতভাবে দুঃখ লাগার জায়গা যে আমরা আমাদের ক্লাসিক লিটারেচারকে কেন পড়ছি না। আমি প্রেমের গল্প ডেফিনেটলি পড়বো, প্রেম মানুষের জীবনের একটা ভীষণ বড় সত্য এবং খুব সুন্দর জিনিস। ভূতকে বড় সত্য বলা যাবে না, কিন্তু ভূতের গল্প পড়তে তো খারাপ লাগে এটাকেও বলতে পারবে না। কিন্তু শুধু তার মধ্যে পাঠককুল আটকে গিয়েছে, রিডাররা তার মধ্যে আটকে গেছে। নিজেদের যে পাস্ট, গ্লোরিয়াস পাস্ট, সেটাকে কোনোভাবে এক্সপ্লোর করতে পারছে না, চাইছেও না। কোথাও একটা রিফাইন্ড অ্যান্ড ডিফাইন্ড মিডিওক্রিটি, আনরিফাইন্ড অ্যান্ড ডিফাইন্ড মিডিওক্রিটির মধ্যে আটকে গিয়ে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ইউরোপিয়ানরা ফ্রেঞ্চ লিটারেচার তো আমি বই নামালামই না ওখান থেকে, যাই হোক ছেড়ে দিই, পরে একদিন ফ্রেঞ্চ লিটারেচার নিয়েও আলোচনা করা যাবে। ইউরোপিয়ানরা, আমেরিকানরা যেরকম নিজেদের পাস্টকে নিয়ে ভীষণভাবে সচেতন, সেটার উপরে কাজ করছে, অ্যাট দ্য সেম টাইম এই সময় যে লেখা সেগুলোকেও কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। আমিও কিন্তু খুব পুরনো, মানে যদি কারোর মনে হয় পুরনো মানসিকতার এসছে, সে ভোগে যাচ্ছে, তা নয়। আমার কাছে কিন্তু শূন্যপথের মল্লিকা আছে, ওটাও আমি পড়ছি, সরঞ্জিৎ, যেটার জন্য এবার আনন্দ পুরস্কার পেল। এইসবও চলবে সব কিছুই, অতীতকে ভুলে গিয়ে নয়, এটাই আমি বলতে চাইছি। কিন্তু আমরা এই মুহূর্তে যারা পাঠক, তারা কিন্তু অতীত ভুলে যাওয়ার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করছে, অন্তত একটা অংশ।
যাই হোক, ভিডিও মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। আমি শেষ করার আগে এটাই বলতে চাই, সব রকম লেখা পড়ুন, কিন্তু নিজের পাস্ট না ভুলে গিয়ে অতীতটাকে ভালো করে পড়ি। সেই যে একটা এনলাইটেনমেন্টের একটা এরা এসছিল, যে সময় যেরকম বললাম যে বঙ্কিমবাবু, রবি ঠাকুর, খুব পাশাপাশি শরৎবাবু, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়, এরা অপারেট করছিলেন। প্রচুর কিছু হচ্ছিল দেশের জন্যে। নভেলের চেতনায় একটা দেশাত্মবোধ, অরিজিনাল দেশাত্মবোধ, মানে শুধুমাত্র কয়েকটা প্রকল্প, একটু প্রকল্পের নাম একটু ন্যাশনালিস্টিক করে দিয়ে আমি বিশাল দেশভক্ত, সেরম নয়। অ্যাকচুয়াল দেশ স্বাধীন করার জন্য চেষ্টা করছিলেন, দেশ স্বাধীনতাকে নিজের হস্তগত করার চেষ্টা করছিলেন না। সেই যে সময়ে যে বাংলা লেখালেখি, উপন্যাস বলুন, ছোট গল্প বলুন, প্রবন্ধ বলুন, নাটক বলুন, এই যে পুরো একটা স্পেকট্রাম, কবিতা, এই পুরো স্পেকট্রামটা যেখান থেকে আমাদের একটা বাঙালিদের সেপারেট আইডেন্টিটি ক্রিয়েট করেছিল, শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও, সেই আইডেন্টিটিটাকেও একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। শুধু বই নিয়ে পোজ দিয়ে বা বইয়ের রিভিউ বলতে ব্লার্বটা পড়ে দিয়ে বললাম যে এটাই বইয়ের রিভিউ, একটা বইয়ের রিভিউ হবে 6টা সেন্টেন্সে, এই সমস্ত মেকি জিনিসের বাইরে বেরিয়ে চলুন, একটু এক্সপ্লোর করার চেষ্টা করি যে আমাদের অতীতে কী ছিল, সেই অতীতের যে একটা গর্বের বিষয়, সেটাকে নিয়ে বর্তমানে আসি, ভবিষ্যতের দিকে এগোই। তাহলেই কিন্তু ভালো পাঠক হওয়া যাবে এবং বই পড়ে সেখান থেকে আমি কিছু অর্জন করতে পারবো। তার কারণ দেখুন, আমাদের লাইফ স্প্যান মোটামুটি লিমিটেড। অ্যাভারেজ 60 বছর বাঁচি আমরা, সেটা 70-80 হয়ে যেতে পারে, 80-র উপরে যাওয়াটা কাম্য নয়, অন্যের উপর নির্ভরশীল হয়ে যেতে হয়, ডিফিকাল্ট। যাই হোক, তো এই লিমিটেড টাইমের মধ্যে আমি কি পড়ব সেইটা ডিসাইড করা আমার জন্য খুব জরুরি। নাহলে দিনের শেষে গিয়ে বছরে আমি 500টা বই পড়েছি, আমি এরকম মানে বইয়ের গ্রুপে আমি দেখেছি, কিছু বইয়ের গ্রুপে ছিলাম কখনো, বই নিয়ে আলোচনা করার তাড়নায় আর কি। তো সেখানে দেখতাম যে বছরে 500টা-700টা বই পড়েছে। কি করে হয়? কি বই পড়লে বছরে 500-700টা বই পড়া যায়? আই হ্যাভ নো এফিং আইডিয়া আর কি, আমার কোনো আইডিয়া নেই। আপনি যদি সেই ধরনের বই পড়েন, আপনি যদি একটা ধরুন, আমি যেরকম এই মুহূর্তে শেষের কবিতা পড়ছি, তারপর তিতাস একটি নদীর নাম, আমাদের এখানকার যেটা আছে, ইয়ারে যেটা আছে তিতাস একটি নদীর নাম, আপনি এই ধরনের বই বছরে 500টা পড়তে পারবেন? সম্ভব আপনার পক্ষে পড়া? এক তো আপনাকে তাহলে বেকার হতে হবে, মানে বেকার বলতে আক্ষরিক অর্থেই বেকার, কিছু কাজ না করে বাড়িতে বসে থাকাটা বেকারই নয় সেইভাবে আর কি, কোনো কিছু চিন্তাভাবনা না করাটা আরও বড় বেকারত্ব আর কি। চিন্তাভাবনাটাকে মানে ছেড়ে দেওয়া, তাহলে সেটা হচ্ছে আসল বেকারত্ব। আপনি পারবেন এই ধরনের বই বছরে? আমি যেরকম পদ্মা নদীর মাঝি পড়লাম, তারপরে আপনার নামটা কি জানো, অরণ্যের অধিকার, আপনি 500টা বই বুঝে পড়তে পারবেন না। 500টা কেন, আপনি এই ধরনের বই 50টার বেশি, 50টাও হবে কিনা সন্দেহ আছে, অ্যাপ্রিসিয়েট যদি করতে চান বাংলা লিটারেচারের মতন, এবং সেখান থেকে যদি কিছু আরোহণ করতে চান, আসল পাঠক হয়ে উঠতে চাইলে আপনার পক্ষে 50টা বই পড়লেই যথেষ্ট হবে। তাও সময় পাবেন কিনা মুশকিল। আর যদি আপনি আমার মতন পরিণত বয়সে থাকেন, আপনার নিজস্ব একটা পেশা থাকে, পেশাগত অবলিগেশন থাকে, তাহলে তো আপনি ভুলেই যান 10, 12, 15টা। বাট দ্য পয়েন্ট ইজ, আপনি যদি বছরে 15টা বইও পড়েন, এই 15টা বই যে আপনি পড়লেন সেটা যেন আপনার 15 বছর পরেও মনে থাকে, সেই এক্সপিরিয়েন্সটা যে আপনি পড়ছিলেন, আপনি কি ফিল করছিলেন, আপনি কি শিখছেন। তো এটা হচ্ছে ব্যাপার। বঙ্কিমবাবু নিয়ে কথা বলতে গিয়ে অনেক কথা বলা হয়ে গেল, বুঝতেই পারছেন কি বলছি। ভালো বই পড়ুন, ভালো বই পড়ান, এবং সবাই মিলে চলুন একটা আবার ভালো বই পড়ার একটা কালচার করে তুলি। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যারা এই ধরনের বই পড়তে চান এবং এই ধরনের পাঠকের ফিলোসফিতে বিশ্বাস করেন। তো এটাই বলার। ভালো থাকবেন, পরের ভিডিও দেখা হবে। নমস্কার।